Feel the real fear with us. আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া বা আপনাদের এলাকায় ঘটে যাওয়া বা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন। আপনারা ঘটনা লিখে বা রেকর্ড করে উভয়ভাবে আমাদেরকে পাঠাতে পারবেন। আর ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে afnandahorrorworld@gmail.com। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার আম গ্রাম থেকে মোহাম্মদ রাব্বি খান ভাইয়া। ওনার গ্রামের পাশের গ্রামের নাম হচ্ছে চালিনগর। এই ঘটনাটি মূলত ওই গ্রামেই ঘটেছে। তো কথা না বাড়িয়ে ঘটনা শুরু করে দেই। ওই গ্রামে একটি কবরস্থান রয়েছে, অনেক পুরাতন একটি কবরস্থান। ওই কবরস্থানকে ঘিরে অনেক কথা প্রচলিত আছে, অনেকেই ভয় টয় পেয়েছে। তো ওই কবরস্থানে একটা সময় অনেক ঝোপ জঙ্গল ছিল। স্বাভাবিকভাবেই আগের দিনগুলোতে, এই ঘটনাটি যখন বলছি সময়টা কিন্তু 1975-76 সাল, এরকম সময়ের ঘটনা আর কি। এক্সাক্ট সালটা ওনারা বলতে পারেননি, তবে আমাকে ধারণা দিয়েছেন যে এরকম একটা সময়। ওই সময় গ্রামে শেয়ালের উপদ্রব ছিল মারাত্মক। কবরস্থানে যেমন শেয়ালের উপদ্রবের কারণে লাশ রাখা দায় হতো, ঠিক তেমনি বাসাবাড়িতে হাঁস, মুরগি, কবুতর এগুলো রাখাটা খুব ঝুঁকিপূর্ণ ছিল, কারণ শেয়াল এসে আক্রমণ করত। যাই হোক, কবরস্থানে যাতে লাশ শেয়াল এসে তুলতে না পারে, এই কারণে গ্রামবাসী পরামর্শ করে ওই কবরস্থানের ঠিক পাশেই একটি ছোট্ট ঘর তৈরি করে দেয় এবং গ্রামের একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয় কবরস্থান রাতের বেলা পাহারা দেওয়ার জন্য। দিনের বেলা অনেক সময় শেয়াল আসে, যেহেতু ঝোপ জঙ্গল ছিল, স্বাভাবিকভাবেই অনেক সময় দূর থেকে দেখা যেত না শেয়ালকে, কিন্তু শেয়াল ঠিকই সে তার কাজ করত। যাই হোক, রাতের বেলা শেয়ালের উপদ্রবটা যেহেতু বেড়ে যেত, এই জন্য ওই লোকটি রাতের বেলা কবরস্থান পাহারা দিত। ওনার পাহারার কারণে মাঝে মাঝেই রাতের বেলা ওনার ঘর থেকে বাইরে বের হতো। উনি বেসিক্যালি দিনের বেলায় ঘুমাতেন, রাতের বেলা সবসময় যে বাইরে থাকতেন তা না, ঘরে থাকতেন, বের হতেন, ঘরে থাকতেন, বের হতেন, এরকম একটা অবস্থা। প্রথম দিকে ওনার সাথে তেমন কোনো ঘটনা ঘটেনি, কিন্তু হঠাৎ এক রাতে ঘটে একটি ভয়ঙ্কর ঘটনা। উনি যখন শুয়েছিলেন, কবরস্থানের ভেতর থেকে উনি খচমচ খচমচ শব্দ পাচ্ছিলেন। তখন ছিল আবার শীতকাল, তো যার কারণে চারদিকে শুনশান নীরবতা ছিল, অনেক দূরের আওয়াজও স্পষ্ট শোনা যেত। তিনি যখন ওই খচ 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 আওয়াজ শুনতে পাচ্ছিলেন, উনি মনে করেছেন হয়তোবা কোনো শেয়াল কবরস্থানে এসেছে। এই চিন্তা করে উনি ঘরের ভেতর থেকে একটি লাঠি নিয়ে দরজা খুলে বের হয়েছেন। যখন উনি বের হয়েছেন, তখন উনি দূর থেকে দেখতে পাচ্ছেন যে ওই কবরস্থানের গেটের কাছে সাদা একটি ঘোড়া, এবং ঘোড়ার উপর একজন মানুষের মতো কিছু একটা বসে আছে। কিন্তু উনি ঘোড়ার পেছন থেকে দেখতে পাচ্ছিলেন, সামনে থেকে দেখতে পাচ্ছিলেন না। তখন উনি চিন্তা করেন যে এত রাত্রে ঘোড়ার উপরে কে বসে আছে। যেহেতু কবরস্থানের গেটের বাইরে আছে, হতে পারে উনি কবর জিয়ারত করতে এসেছেন। আর একটা বিষয় বলে রাখি প্রিয় লিসেনার্স, আগেকার যুগে যারা খুব সম্ভ্রান্ত বা বনেদি পরিবারের মানুষ ছিলেন, তারা ঘোড়া ব্যবহার করতেন। আর যাদের সাদা ঘোড়া ছিল, সাধারণত এই ধরনের লোকেরা সাদা ঘোড়াটা ইউজ করতেন আর কি। তো যেহেতু তখনও তখন তো মুক্তিযুদ্ধের ঠিক পরবর্তী সময়, তখন তো গ্রামগঞ্জে এরকম গাড়ি বা ভ্যান, সাইকেল তখনও এতটা চলাচল করে না। তখনও কিন্তু বেশ কিছু লোক ঘোড়া ইউজ করত। ওই চিন্তা করেই উনি চিন্তা করেছেন, ভেবেছেন যে আসলে কে এখানে দাঁড়িয়ে আছে, যাই একটু দেখি, কথা বলি।
উনি কোনো ভয়ানক বিষয় চিন্তা না করেই উনি আস্তে আস্তে ঘোড়ার সামনে চলে যান, মানে পেছন দিক থেকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনে চলে যান। সামনে যাওয়ার সাথে সাথেই উনি যেটা দেখতে পান, এটি দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন ওই ঘোড়াটির মাথা নেই, আর ঘোড়াটির উপর যিনি বসে আছেন তারও মাথা নেই। তার মাথা নেই, কিন্তু বুকের উপর দুটি চোখ স্পষ্ট দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখার সাথে সাথে উনি প্রচন্ড জোরে এক চিৎকার দেন এবং চিৎকার দিয়ে দৌড়ে উনি ওনার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেন। যখন সকাল হয়ে গেছে, এরপর উনি ঘর থেকে বাইরে বের হয়েছেন। যাদের সাথে দেখা হয়েছে উনি সবাইকে বলেন যে রাত্রে একটা ঘটনা ঘটেছে। তখন লোকজন বলেছে যে আসলে এখানে কবরস্থানটা তো অনেক পুরাতন, অনেক সময় অনেক কিছু দেখা যায়, মানুষ ভয় পায়, তো তুমি এগুলো পাত্তা দিও না, তুমি সাহস রেখো। সবাই তাকে এই বলে সান্ত্বনা দিয়েছেন, কারণ গ্রামবাসী জানতো কবরস্থানের আশেপাশে মানুষ কোনো না কোনো ভয়ানক জিনিস দেখতে পায় এবং অনেকেই ভয় পেয়েছে যেহেতু আগেই। তো যাই হোক, এই ঘটনার অল্প কয়েকদিন পরে ওনার সাথে আরো একটি ঘটনা ঘটে এবং এই ঘটনাটি ওনার জীবনকে শেষ করে দেয়। যে ঘটনাটি ঘটেছিল এটা শুনতে আমাদের কাছে অনেকটা কমন বা সাধারণ মনে হয়, কারণ এরকম ঘটনা আমরা অনেকবার বলেছি, কিন্তু আসলে যার সাথে ঘটে উনি তো বুঝতে পারেন যে ঘটনাটি কত ভয়ানক ছিল। উনি যেহেতু রাতের বেলা মাঝে মাঝে বের হতেন কবর পাহারা দেওয়ার জন্য, তো ওইভাবেই উনি রাত্রে বের হয়েছেন। ওই কবরস্থান থেকে খুব কাছাকাছি বড় বড় দুটো তাল গাছ ছিল। উনি যখন হাঁটতে হাঁটতে কবরস্থানের এক পাশ থেকে আরেক পাশে গিয়েছেন, যেই পাশটাতে ওই তাল গাছ ছিল, উনি হঠাৎ করে দেখেন ওই তাল গাছের উপরে কিছু একটা, মানে অনেক বড় কিছু একটা। উনি ভালো করে খেয়াল করে দেখেন যে বিশাল আকৃতির একটি মানুষ একটা তাল গাছে একটা পা আর একটা তাল গাছে আর একটা পা, মানে তাল গাছটা কাছাকাছি ছিল, মাঝখানে ডিস্টেন্স হয়তো বা 20-30 ফুট ছিল আর কি। তো এরকম একটা বিশাল আকৃতির মানুষ দাঁড়িয়ে আছে এবং ওই লোকটির দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখার পর উনি ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। সকালবেলা ওই পথ দিয়ে যে মানুষরা যাচ্ছিল তারা তাকে উদ্ধার করে। উদ্ধার করার পর উনি সবাইকে বিষয়টা খুলে বলেন এবং উনি বলেন যে এখানে উনি আর চাকরি করবেন না। উনি ওখানকার চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে চলে যান। কিন্তু এই দ্বিতীয় ঘটনার পরে উনি যে শকড হয়েছিলেন, যার ফলে উনি খুবই অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং আস্তে আস্তে উনি মারা গিয়েছিলেন। এই ঘটনার আরো অনেকদিন পরে আরেকটি ঘটনা ঘটে। মাঝে মাঝে কিছু ঘটনা ঘটেছে, কিন্তু মোহাম্মদ রাব্বি খান ভাইয়া 2017 সালে ঘটা এই কবরস্থানকে কেন্দ্র করে আরো দুটি বিষয়, মানে ঘটনা আমাকে বলেছেন। প্রথম যেটি, সেটি হচ্ছে রমজান মাসে ঘটেছিল। কারণ ওনাদের যে গ্রাম আমগ্রাম, ওই গ্রামে ওনাদের যে মসজিদ রয়েছে, রমজান মাসে ওই মসজিদের ইমাম সাহেব কোনো কারণে জরুরি প্রয়োজনে ছুটি নিয়ে অন্য কোনো এক জায়গায় চলে গিয়েছিলেন এবং নামাজ পড়ানোর দায়িত্ব ওই পাশের যে গ্রাম চালিনগর, ওইখানকার একটি মাদ্রাসার হুজুরকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। তো উনি কি করতেন যে পাঞ্জেগানা নামাজ তো পড়াতেন, আর এশার নামাজের পরে তারাবির নামাজ পড়িয়ে উনি আবার চলে যেতেন। তো তারাবির নামাজ একদিন উনি পড়িয়ে চলে গিয়েছেন, আবার সাহারির পরে ওনাকে আসতে হবে, বা সাহারির সময়টা, কারণ সাহারি করে আসতে হবে, আজান দিতে হবে ওনাকে, মানে আজানের দায়িত্বটাও ছিল। তো উনি যে পথ দিয়ে আসতেন, ওই কবরস্থানের পাশ দিয়ে উনি আসতেন। বেশ খানিকটা এগিয়ে 3 রাস্তার একটি মোড় রয়েছে। ওই 3 রাস্তার মোড় কেন্দ্রিক আরো কিছু ঘটনা রয়েছে। ওই কবরস্থানটা পার হয়ে যখন 3 রাস্তার মোড়ে এসেছেন, ওই 3 রাস্তার মোড়ে একটা জায়গায় বাঁশঝাড় রয়েছে, আর তখন ছিল, এখন অনেকটা পরিষ্কার হয়েছে আর কি। আর ঘটনাটা খুব বেশি দিন আগের না, 2017 সালের ঘটনা। উনি যখন ওই 3 রাস্তার মোড় পর্যন্ত এসেছেন, হঠাৎ করে ওনার পায়ের নিচে উনি কিছু নরম নরম এবং পিচ্ছিল ওনার কাছে মনে হচ্ছে।
উনি চিন্তা করেন কি ব্যাপার, এরকম কিসের উপর পা দিলাম। উনি নিজ দিকে তাকিয়ে দেখেন যে ওনার হাতে টর্চ লাইট ছিল। টর্চ লাইটটি জ্বালিয়ে নিজ দিকে তাকিয়ে দেখেন যে ওনার দুই পাই একটি চওড়া পিচ্ছিল কোনো মাংসপিণ্ডের উপরে উনি দাঁড়িয়ে আছেন এবং সেই মাংসপিণ্ডটি লক লক করছে। উনি খেয়াল করেন যে এই মাংসপিণ্ডটি আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে। ওই অন্ধকারে তো আসলে হঠাৎ করে টের পাননি, লাইট জানার পরে বুঝতে পেরেছেন। উনি দেখেন যে ওটি আসলে মাংসপিণ্ড ঠিক আছে, কিন্তু ওটি অনেক বড় আকৃতির একটি জিহবা। উনি উপর দিকে তাকিয়ে দেখেন ওই বাঁশঝাড়ের উপরে প্রকাণ্ড একটি মাথা, ভয়ানক চেহারা। সে হা করে আছে এবং মুখ থেকে ওই জিহবাটি বের করে দিয়েছে। ওই জিহবাটি বের হয়ে রাস্তার উপর পড়েছে এবং ওই জিহবার উপর উনি পা দিয়ে দাঁড়িয়ে আছেন। এই দৃশ্য যখন উনি দেখেন, উনি প্রচন্ড জোরে এক চিৎকার করেন। চিৎকার করে উনি ওইখান থেকেই ব্যাক করে চলে যান। উনি আর মসজিদে আসেননি। উনি যেহেতু আজানও দেননি, ফজর সাহেব মসজিদও আসেননি, গ্রামবাসী চিন্তা করে কি ব্যাপার, কি হলো। এরপরে উনি কয়েকদিন আর আসেনি। গ্রামবাসী খোঁজ খবর নেয়। খোঁজ খবর নিয়ে জানা গেল উনি খুব অসুস্থ। আর ওনার না আসার কারণ তখন উনি সবাইকে খুলে বলেন যে রাতের বেলা ওই কবরস্থান পার হয়ে 3 রাস্তার মোড় রয়েছে, সেখানে এসে উনি এমন একটি ভয়ানক ঘটনার মুখোমুখি হয়েছিলেন। যাই হোক, এই ঘটনার অল্প কয়েক মাস পরে, মানে একই সালের ঘটনা, 2017 সালের ঘটনা, যে ওই গ্রামে আরেকজন লোক রয়েছে, উনি রাতের বেলা মাছ ধরতেন। তো এক রাতে উনি মাছ ধরতে বের হয়েছেন। যখন ওই 3 কবরস্থান পার হয়ে 3 রাস্তার মোড়ের কাছে এসেছেন, তখন উনি দেখেন বেশ বড় আকৃতির নাদুস নদুস একটি ছাগল। রাত বাজে তখন প্রায় 12:30 আনুমানিক। উনি চিন্তা করেন যে কি ব্যাপার, এত রাত্রে এত সুন্দর এত বড় একটি ছাগল। তো ছাগলটা দেখে ওনার লোভ লাগে, চিন্তা করে ছাগলটি ধরে নিয়ে যাই আমি। তো ওই চিন্তা করে উনি ছাগলটির কাছে যাচ্ছেন। তো উনি খেয়াল করছেন ছাগলটি ভয় পাচ্ছে না বা নড়াচড়া করছে না। কিন্তু উনি যখন ছাগলটির একদম কাছে চলে যান, যখনই ছাগলটিকে ধরবেন, এমন সময় ছাগলটি এক লাফ দিয়ে ওখান থেকে প্রায় 10 হাত দূরে চলে যায়। তো উনি চিন্তা করে যে ছাগলটি তো বেশ শান্তশিষ্ট, একে সহজে ধরতে পারবো, আমি একটু ছাগলটির পিছু নেই। এই চিন্তা করে উনি ছাগলের আবারও কাছে চলে যান। আবারও যখন ধরতে গিয়েছেন, ছাগলটি আর একটা লাফ দিয়ে প্রায় আরো 10-15 হাত সামনে চলে যায়, মানে এক লাফে এত দূর চলে যাচ্ছে। উনি তখনও বুঝতে পারেনি যে স্বাভাবিকভাবে ছাগল কিন্তু এক লাফে এত দূর যাওয়ার কথা নয়। কিন্তু উনি লোভে পড়ে গিয়ে ওই ছাগলের পিছু পিছু উনি যেতে থাকেন। ওই ছাগলটি যে কাজটি করে সেটি হচ্ছে যে আবার তাকে ওই কবরস্থানের দিকে নিয়ে আসছে। ওখানে একটা ঈদগাহ রয়েছে। তো ওই ঈদগাহ এবং কবরস্থানের মিডিলে একটি বড় গাছ ছিল। ওই গাছের বড় বড় ডাল ছিল, শাখা পোশাখা ছিল। তখন ওনার সামনে ওই ছাগলটি এক লাফে একটি বড় ডালে উঠে যায়। তখন উনি বুঝতে পারে যে এত রাত্রে ছাগল দেখা, ছাগলটা এক লাফে এত দূর যাওয়া, আবার ছাগল তো গাছে উঠতে পারে না, এবং এত নিচ থেকে এক লাফে এত দূর উপরে উঠে গেল, এটা তো নিশ্চয়ই কোনো স্বাভাবিক ছাগল নয়। চাঁদের আলোতে উনি স্পষ্ট সবকিছু দেখতে পাচ্ছিলেন। আর ওনার হাতে এমনিতেও লাইট ছিল, যেহেতু রাত্রেবেলা মাছ ধরতে বের হতেন। তখন উনি যে কাজটি করেন যে উনি আবার বিড়ি খেতেন। তো উনি একটি বিড়ি ধরেন। তখন ওই উপর থেকে ওই ছাগলটি তাকে বলতে থাকে, তুই কি ভেবেছিস আগুন দেখলেই আমি তোকে কিছু বলবো না, তুই বেঁচে যাবি, এতই সহজ। এই কথা বলার পর উনি এতটা ভয় পেয়েছেন, উনি চিন্তা করেছেন যে আমার কাছে আগুন থাকার পরও এই জিনিসটি আমাকে ভয় দেখাচ্ছে, তাহলে তো আজকে আমি শেষ। এরপরে উনি সেন্সলেস হয়ে পড়েছেন। সকালবেলা ওই পথ দিয়ে যাওয়ার মানুষরা তাকে উদ্ধার করে এবং পরবর্তীতে সবাইকে উনি ঘটনাটি খুলে বলেন। এরপর উনি অসুস্থ হননি, ভয় পেয়েছিলেন ওই রাতের মতো, কিন্তু
সেভাবে উনি অসুস্থ হননি। তার মানে প্রিয় লিসেনার্স, সত্যিকার অর্থে আসলে দুষ্টু জিন পরীরা ছাগল বা মানে লোহা বা আগুন দেখলে ভয় পায়, কিন্তু অনেক সময় ওরা যে ভয়টা, ওদের যে ভয় সেটা যে সবসময় যে প্রকাশ করবে এমনটি নয়। অনেক সময় ওদের ভয়টা আমাদের উপর চাপিয়ে দিতে চায় যে না, সে ভয় পায়নি, এমন একটি কথা বলে যাতে করে আমরা আমাদের হাতে থাকা সেই লোহা বা আগুনকে ফেলে দিই, আর যাতে করে সে সহজে আমাদের উপর প্রভাব বিস্তার করতে পারে বা ক্ষতি করতে পারে। এই বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে। আমরা কখনোই চাইবো না যে এই ধরনের ঘটনা আমাদের সাথে ঘটুক, কিন্তু যখন বা যদি কখনো এই ধরনের ঘটনার মুখোমুখি আমরা হই, তাহলে আমরা এতটুকু মাথায় রাখবো, জিনরা অবশ্যই লোহা এবং আগুন দেখলে ভয় পায়। তারা যত কথাই বলুক, হয়তোবা আমাদেরকে আরো ভীত সন্তুষ্ট করতে এবং আমাদের মনোবল ভেঙে দিতে তারা এই কথাটি বলছে। যাই হোক, আশা করি ঘটনা আপনাদের ভালো লেগেছে। এটিই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগর থানার 16 সারপুল ডাকবাংলো গ্রামের মোহাম্মদ ফিরোজ ইসলাম গাজী ভাই। তিনি চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, যে ঘটনাটি তিনি তার দাদার মুখে শুনেছিলেন। ঘটনাটি আজ থেকে 22 বছর আগের ঘটনা। সময় 2000 সাল। সময়টা ঠিক এখনকার মতো বর্ষাকাল ছিল। আমরা জানি যে ভারতের মুর্শিদাবাদ এবং মালদহ জেলা, এই দুইটা জেলার মধ্যবর্তী জায়গায়, সেই জায়গায় ভারত 1975 সালে একটি বাঁধ নির্মাণ করে। এই বাঁধের নাম ফারাক্কা বাঁধ। এই বাঁধে 109টি গেট রয়েছে। বাংলাদেশ থেকে 16.5 কিলোমিটার বাহিরে, মানে বাংলাদেশের সীমান্ত থেকে 16.5 কিলোমিটার দূরে এই বাঁধটি অবস্থিত। কলকাতা বন্দরকে চালু করার জন্য বা সচল রাখার জন্য মূলত এই বাঁধটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু এই বাঁধ নির্মাণের ফলে খোদ ভারতের পশ্চিমবঙ্গই বিভিন্ন সময় বন্যায় কবলিত হয়েছে। আর পানির যখন প্রচণ্ড চাপ থাকে, তখন ভারত এই বাঁধের বিভিন্ন দরজা খুলে দেয়। কারণ যদি খুলে না দেয়, তাহলে ভারতের অংশে ভয়াবহ বন্যা দেখা দেয়, আর যখন খুলে দেয় তখন আমাদের এই অংশে ভয়াবহ বন্যা দেখা দেয়। তার মানে এই বাঁধটি উভয় দেশের জন্যই আসলে গলার কাটা। যাই হোক, 2000 সালে যখন ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, ভারত তখন এই ফারাক্কা বাঁধ খুলে দেয়, যার ফলে কি হয়, বাংলাদেশের অঞ্চলও বন্যা কবলিত হয় এবং ভারতের পশ্চিমবঙ্গ, মালদহ, উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন গ্রাম বন্যার পানিতে তলিয়ে যায়। তো সময়টা এমন ছিল যে এতটা পানি হয়েছিল যে আশেপাশে উঁচু স্থান খুব কমই পাওয়া গিয়েছিল। আর ওই গ্রামের একজন মানুষ, তার নাম ছিল গোবিন্দ বিশ্বাস। উনি হঠাৎ মারা যান এই বন্যার মধ্যে। আর মূল ঘটনা মূলত এই গোবিন্দ বিশ্বাসকে কেন্দ্র করেই। উনি মারা গিয়েছিলেন স্বাভাবিকভাবেই, তবে সমস্যা যেটা হয় সেটা হলো ওনাকে দাহ করা নিয়ে। কারণ সাধারণত গ্রামের শ্মশানগুলি নদীর ধারে হয়, আর তখন বন্যার কারণে কোথায় নদী কোথায় শ্মশান সবই পানির নিচে। শ্মশান, কবরস্থান সবকিছুই তলিয়ে গেছে। আর আগেই বলেছি, ঘটনার সময় কিন্তু ভরা বর্ষাকাল। তাই ঠিক করা হলো গ্রামের মাঠে যতদূর পর্যন্ত পানি উঠেছে তার থেকে কিছুটা দূরে তাকে দাহ করা হবে এবং কাজ শেষ হলে চিতার অবশিষ্ট অংশ ওই পানিতেই বিসর্জন দেওয়া হবে। তো এই পরিকল্পনা অনুযায়ী চিতা সাজিয়ে তার উপরে লাশকে শুইয়ে চিতায় আগুন দেওয়া হলো। ভালোভাবে আগুনও জ্বলছিল। এমনভাবে 15-20 মিনিট চিতা জ্বলার পর হঠাৎ বৃষ্টি শুরু হয়। ঘটনা কিন্তু দিনের বেলা, এবং বৃষ্টির পানিতে চিতা নিভে যায়। এমত অবস্থায় যারা দাহ করতে গিয়েছিল তারা একে একে সবাই গ্রামে ফিরে আসে। মাত্র 8 থেকে 10 জন মানুষ, যারা ওই লাশের অত্যন্ত কাছের ছিল, শুধু তারাই ওখানে ছিলেন। তো যাই হোক,
বৃষ্টি মাথায়, খোলা আকাশের নিচে চিতা পুনরায় জ্বালানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু আসলে কাঠগুলো এতটাই ভিজে গিয়েছিল কোনোভাবেই নতুন করে সেখানে আর কাঠ আনাও সম্ভব ছিল না, আর ওই কাঠ জ্বালানোও সম্ভব ছিল না। কিন্তু লাশ তো পুরোপুরি পড়েনি, এখন এই আধপোড়া লাশ তারা কি করবে? ওখানে যে পুরোহিত ছিল, কারণ আমরা জানি যখন লাশ দাহ করা হয় সেখানে একজন পুরোহিত থাকে, তো তার সাথে পরামর্শ করলো সবাই। এখন যেহেতু পরিবেশ পরিস্থিতি ভালো ছিল না, একে তো বর্ষাকাল, তারপর বন্যা পরিস্থিতি, চতুর্দিকে পানি, মাঝখানে একটু উঁচু জায়গা পাওয়া গিয়েছে মাঠের মতো, সেখানে তারা এই কাজটি করেছে। তো এখন পুরোহিত পরামর্শ দিলেন যে যেহেতু এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাহলে আমরা কি করব? এখন আমরা এই আধা পোড়া লাশটি আমরা মাটি খুঁড়ে কবর দিয়ে দিই। পুরোহিতের পরামর্শে লাশের অন্যান্য আত্মীয় স্বজন তারা ওখানে একটি গর্ত খুঁড়ে ওই আধা পোড়া লাশকে কবর দিয়ে যে যার বাড়িতে চলে যায়। ওখানে আসলে যারা এসেছিলেন তারা তো কোনো গর্ত খোঁড়ার কোনো সরঞ্জামাদি নিয়ে আসেননি। তারা কাছাকাছি যতটুকু টুকটাক অস্ত্রপাতি পাওয়া গিয়েছিল দেশীয়, সেগুলো দিয়েই তারা গর্ত করেছিলেন। এই জন্য গর্তটা আসলে খুব বেশি গভীর হয়নি। লোকজন চলে আসার পর মুষলধারায় আবারও বৃষ্টি শুরু হয়। মুষলধারার এই বৃষ্টিতে ওই যে গর্ত যেটি ঘুরে তারা মাটি চাপা দিয়ে এসেছিলেন, এই মাটি সরে যায় এবং সরে গিয়ে ওই লাশটির শরীর বিভিন্ন অংশ বের হয়ে যায়। যেহেতু বন্যা পরিস্থিতির কারণে যে কোনো উঁচু জায়গায় আমরা দেখি যে বিভিন্ন প্রাণী, কুকুর, বিড়াল, এগুলো কিন্তু বাঁচার তাগিদে সেই সমস্ত জায়গাগুলোতে আশ্রয় নেয়। আর যেহেতু ঘটনাটি এমন একটা উঁচু জায়গায় হয়েছিল, এই কারণে এই কুকুর, বিড়াল, শেয়াল তারা যে কাজটি করে সেটি হচ্ছে এই আধা পোড়া লাশটি তারা সেই গর্ত থেকে টেনে বের করে এবং টেনে হিচড়ে টুকরো টুকরো করে খেতে শুরু করে। ওই মাঠ ব্যাপী পচা মাংসের টুকরো, হাড্ডি ছড়িয়ে ছিটিয়ে থাকে। পচা দুর্গন্ধে ভরে গেল আশেপাশ, কিন্তু এখন তো কিছুই করার নেই। লাশ পচা হলো, সেটা যদি গোটা একটা শরীর হতো তাহলে পুনরায় মাটি চাপা দিলে সমস্যা মিটে যেত, কিন্তু এখন তো সেটা সম্ভব নয়। তো যাই হোক, এর বেশ কিছুদিন পরে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়। আস্তে আস্তে বন্যার পানিও সরে যায়। এবার শুরু হয় নতুন ঝামেলা, আর ভয়ঙ্কর ঘটনা আসলে শুরু এখান থেকেই। ওই যে যারা লাশটা দাহ করতে গিয়েছিল এবং বৃষ্টির কারণে ফেরত চলে আসে, তারা একে একে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকে। ওই সেই লাশ পচা গলা অবস্থাতেই বলছে, তোরা আমার সাথে এমনটা কেন করলি? দেখতো আমার কি অবস্থা হয়েছে। এই বলে তার গোটা শরীরটা তাদের সামনে তুলে ধরে। যারাই স্বপ্নে দেখেছে তাদের সকলের বর্ণনা একই। সারা শরীরের মাংস পচে খসে পড়ছে, আর মাথার মগজগুলি পোকায় খেয়ে নাক ও কানের ছিদ্র দিয়ে বেয়ে পড়ছে। লাশটি বলছে, দেখ আমি শান্তিতে নেই, আর তোদেরকেও আমি শান্তিতে থাকতে দেব না, কারণ তোরা চাইলেই আরেকটু গর্ত করে আমাকে কবর দিতে পারতি, কিন্তু তা না করে এই কুকুর, বিড়াল, শিয়ালের জন্য আমাকে রেখে গেলি। তোদের জন্য কি আমি জীবিত থাকতে কিছুই করি নাই? আমার জন্য কি তোরা এতটুকুই কষ্ট করতে পারলি না? এই ধরনের কথা ওই লাশ বলতো, এবং ওই যে 8-10 জন যারা ছিল তারা প্রত্যেকেই এই স্বপ্নটা দেখত। তারা যখন এই স্বপ্নটা দেখত তখন তারা চিন্তা করলো এখন তো আসলে কিছু করার নেই, কারণ ওই লাশের এখন আর অংশ বিশেষ পাওয়া যাবে না, কারণ বিভিন্ন প্রাণী সেটিকে ছিন্ন বিচ্ছিন্ন করে খেয়ে ফেলেছে। কিন্তু এখন কি করা যায়? তারা পরামর্শ করতে থাকে, কিন্তু এই পরামর্শের ভেতরেই কিছু ভয়ানক ঘটনা ঘটতে থাকে। এদের মধ্যে একজন রাতের বেলা বাজার থেকে ফিরছিল। বাজার থেকে ফেরার পথে একটি গাছের নিচে একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে। দূর থেকে তাকে চেনা যাচ্ছিল না স্বাভাবিকভাবেই, যেহেতু সন্ধ্যার পর
আর তার সাথে অন্য কোনো মানুষও ছিল না। কিন্তু গ্রামের মানুষ স্বাভাবিকভাবে কাউকে দেখলে তার পরিচয় জিজ্ঞেস করে। এটা আমাদের বাংলাদেশে আমরা এটা দেখতে পাই। স্বাভাবিকভাবেই তিনি তাকে জিজ্ঞেস করে, এই গাছের নিচে কে দাঁড়িয়ে? তখন কোনো কথা বলে না। তো উনি চিন্তা করে কি ব্যাপার, চোর টোর নাকি, এই চিন্তা করে তিনি এগিয়ে যান। এগিয়ে যাওয়ার পর তিনি ভয়ানক দুর্গন্ধ উনি অনুভব করেন এবং উনি দেখতে পান যে সামনে যে মানুষটি দাঁড়িয়ে আছে সেটি আর কেউ নয়, ওই যে তাদের সেই আত্মীয় গোবিন্দ। তার দেহ পচে মাংসগুলো খুলে পড়ছে। এই দৃশ্য দেখে উনি চিৎকার দিয়ে ওইখান থেকে দৌড়ে চলে আসেন। নিজের বাড়িতে এসে উনি সেন্সলেস হয়ে যান। পরবর্তীতে সবাইকে ঘটনাটি খুলে বলেন। ঘটনাটি কিন্তু এখানেই শেষ নয়। ওই 10 থেকে 12 জনের বা 8 থেকে 12 জনের যেই দলটি ছিল তাদের মধ্যে আরো একজন, উনি রাতের বেলা কোনো কারণে ঘর থেকে বাইরে বের হয়েছেন। তিনি দেখেন উঠোনের উপর একটি ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তিনি ভালো করে চাঁদের আলোতে দেখতে পান যে ছায়ামূর্তিটি আর কেউ নয়, তাদের সেই নিকটাত্মীয় গোবিন্দ। এটি দেখে তিনিও মারাত্মক ভয় পান, চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। আরো একজন ব্যক্তির সাথে আর একটা ঘটনা ঘটে। তিনি রাতের বেলা বাড়িতে ফিরছিলেন। ফেরার সময় টিনের চালের উপরে কোনো একজন মানুষকে বসা দেখতে পান। তাকে বসা দেখতে পেয়ে তিনি জিজ্ঞেস করেন যে এই চালের উপরে কে বসে আছে? উনি চিন্তা করেছেন হয়তোবা চোর টোর বসে আছে, কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে উনি যখন কাছে যান এবং হাতে থাকা টর্চ লাইটটি ওই মানুষটির দিকে ধরেছেন, তখন তিনি দেখেন এটি আর কেউ নয়, সেই গোবিন্দ। তার দেহের অবস্থাও ঠিক একই রকম যেমনটা স্বপ্নে দেখেছিলেন, শুধু চেহারাটা দেখে বোঝা যাচ্ছে একটু একটু, আর সমস্ত শরীরের মাংস খুলে খুলে পড়ছে। এটি দেখে তিনিও বিকট শব্দে একটা চিৎকার করে ওঠেন। বাড়ির অন্য লোকজন চলে আসে, কিন্তু চালের উপর আর কাউকে দেখা যায় না। এরকম 3টি ঘটনা যখন ঘটে তখন অন্য যারা ছিলেন সেখানে তারাও আতঙ্কিত হয়ে পড়েন, এবার তো আমাদের পালা, আমাদের সাথেও ঘটবে। তারা আর কাল বিলম্ব না করে একজন ভালো পুরোহিতের সাথে যোগাযোগ করেন এবং একজন তান্ত্রিকের সাথেও যোগাযোগ করেন। তারা পরামর্শ দেন যে আসলে এভাবে লাশ ফেলে আসা ঠিক হয়নি, কারণ যে যেই ধর্মের মানুষই হোক, সে মারা যাওয়ার পর একটা প্রপার সৎকার করা, এটা অন্য মানুষের উপর দায়িত্ব হয়ে পড়ে। যেহেতু উনি হিন্দু ধর্মের মানুষ ছিলেন, তাদের উচিত ছিল, যেহেতু তখন দিনের বেলা ছিল, তাদের উচিত ছিল যে কোনোভাবে অন্য জায়গা থেকে কাঠ নিয়ে এসে তার দাহ সম্পন্ন করা, অথবা খুব সুন্দরভাবে গর্ত করে গর্তটা গভীর করে সেখানে লাশটি কবর দেয়া। কিন্তু তারা দায়সারাভাবে কাজটি করেছে, এই জন্য এই ঘটনাগুলো ঘটছে। যাই হোক, এখন সেই পুরোহিত এবং তান্ত্রিক পরামর্শ দেন যে তাদের ধর্মের যে রিচুয়ালগুলো রয়েছে, যেমন শ্রাদ্ধ, তারপর পিণ্ডি দান, আত্মার শান্তির জন্য ওই যজ্ঞ ইত্যাদি যে জিনিসগুলো রয়েছে সেগুলো করার জন্য। এবং এগুলো করার পর সত্যি ওখানে আরো যারা ছিলেন, এই 12 জন, 8 থেকে 12 জনের মধ্যে যারা ছিলেন, তাদের সাথে আর কোনো ঘটনা ঘটেনি, সবকিছু ঠিক হয়ে যায়। প্রিয় লিসেনার্স, আমরা শুধু এই ঘটনা না, আমরা অনেক সময় আমরা যারা মুসলিম রয়েছি সেখানেও কিন্তু কিছু কিছু ঘটনা আমরা শুনতে পাই যে লাশ ভালো করে জানাজা দেওয়া হয়নি, গোসল দেওয়া হয়নি, বা শুধু মাটিতে পুঁতে রাখা হয়েছে। পরবর্তীতে ওই লাশটিকে একই রকম ভাবে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, ভয় দেখাচ্ছে। পরবর্তীতে আবার তার জন্য দান সদকা বা পুনরায় সেই লাশটি সেখান থেকে তুলে জানাজা করে আবার স্বাভাবিকভাবে কবর দেওয়ার যে বিষয়গুলো রয়েছে, এই সমস্ত ঘটনা কিন্তু যে শুধু হিন্দু ধর্মের বিষয় যে রয়েছে তা না, আমরা মুসলিম যারা আছি আমাদের সাথেও কিন্তু এই ধরনের ঘটনা
আমরা অনেক শুনেছি যে আমাদের সাথে এই ঘটনাগুলো ঘটেছে বিভিন্ন, এবং এই ঘটনাগুলো আমরা একাধিকবার শেয়ার করেছি। এই ঘটনা থেকে আমরা একটাই শিক্ষা পাই, সেটি হচ্ছে কোনো মানুষ যদি মারা যায় অবশ্যই তাকে তার ধর্ম অনুযায়ী, তার রীতিনীতি অনুযায়ী তাকে খুব সুন্দরভাবে সৎকার করতে হবে। এটি এই গল্প থেকে আমরা শিক্ষা পাই। অনেক ধন্যবাদ আমাদের ফিরোজ ইসলাম গাজী ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।